দর্শক, বাংলাদেশের সেনাপ্রধান নিয়ে বিভিন্ন ধরনের গুজব চলছে। বাংলাদেশের সেনাপ্রধান ডিসিদের, সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন, কিছু হুকুম জারি করেছেন, এরকম লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছিল। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওকে কেন্দ্র করেই আলোচনাটা শুরু হয়। 24 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস পদত্যাগ না করে তাহলে তাকে এঙ্কা করে ঝুলিয়ে পিটিয়ে মারা হবে। এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। তিনটা লাথি মারলে এইসব চামচিকারা কোথায় ভেসে যাবে। এদিকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সমন্বয়করা এবার ডক্টর ইউনূসের উপর খেপেছে। হাসিনার চেয়েও ভয়ঙ্কর অবস্থা হবে তার। সেনাপ্রধানও নতুন পদক্ষেপ নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আজকে সার্জিস যে ঘটনা ঘটিয়েছে, এটা স্পষ্টত বেয়াদবি। কেন বেয়াদবি দেখেন, এরাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা। আর এই সিচুয়েশনে এসে সে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করছেন। তাই কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তোমরা দৌড়ে নামাই দিবা? এই আওয়ামী লীগ যদি আয় পুলিশ হত্যার বিচার হবে। এই আওয়ামী লীগ যদি আয় বাংলাদেশে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, লুটপাট হয়েছে, ধর্ষণ হয়েছে, এই বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে। এই সমন্বয়কদের নামে, এই নাগরিক পার্টির নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগ যদি এই দেশে একবার আয় ভাই, তোমাকে কি আমরা একজনেরও থাকবে না। জুলাই আগস্টে বিপ্লব এই জন্য করে নাই যে ইউনূসের মতো কোনো মহামানবকে ওখানে নিয়ে বসাবে। এখন সমস্যাটা হচ্ছে ওই মহামানবের বলের যোগ্যতাও তো আপনারা অর্জন করেন, তার গ্রহণযোগ্যতা, তার দূরদর্শী যোগ্যতা ভিত্তিক বিচারে আপনারা তার ধারে কাছেও যাবেন না, কিন্তু নেরিকুত্তার মতো টয়লেটের সামনে দাঁড়িয়ে বলবেন কেউ আওয়ামী লীগের ভবিষ্যৎ, তার ভেতরকার সংকল্প, তার কি আদৌ কোনো সম্ভাবনা আছে? আওয়ামী লীগের যে এই যে ভয়াবহ একটা পতন হলো, সেই পতনের পর তারা কি নতুন পথ খুঁজে পাবে? যে বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তে সব থেকে বড় রাজনীতি হচ্ছে চুপ করে থাকা। অর্থাৎ চুপ করে থাকলে তাদের যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, জামাত এবং বিএনপি তো মানে শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে, তাদের মধ্যে যে কামড়াকামড়ি শুরু গত কয়েকদিন পর, সেটা দিয়েই আওয়ামী লীগ রাজনীতি খুব সুন্দরভাবে বের করবে। আব্দুল্লাহ গ্রেফতার হইল। হাসনাত আব্দুল্লাহর এই যে মাসে 50 লাখ টাকার ইনকাম, কিছু ভিক্ষুক ভিক্ষা করে 5 তলা ভবনের মালিক হইয়া তারা আওয়ামী লীগের সময় দালালি করছে। আওয়ামী লীগের এখনো ভারতের তারা রয়ের দালালি করে যাচ্ছে। যে সরকারি আসুক সেই পুলিশকে লাঠিয়াল বানাইতে পারবে। আর পুলিশ যদি ঠিক না হয় ভাই, এই দেশ কোনোদিনই ঠিক হবে না, হইতে পারে না, অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে উঠে এসেছে বেশ কয়েকটি অভিযোগ। তো বন্ধুরা, কি অভিযোগ এবং হঠাৎ করে কেন তোফের মুখে পড়লেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মূলত কি হয়েছে, কেন তিনি হঠাৎ করে তোপের মুখে বললেন। সেনাপ্রধানের কিছু কথা নিয়ে লেখালেখি হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে 5-6টা পয়েন্ট দিয়ে আরও একটু বেশি এগিয়ে যে আলোচনাটা করা হচ্ছিল। অনেকে বলার চেষ্টা করেছিলেন যে সেনাবাহিনী প্রধান ডিসিদেরকে এই নির্দেশনাগুলো দিয়েছেন। সেগুলো কি ছিল? সেগুলোর মধ্যে ছিল হচ্ছে বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার, মামলা দেয়া যাবে না, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্য হয় সেগুলো খারিজ করা হবে, পুলিশ আর কারো আজ্ঞাবহ হয়ে থাকবে না, তাদের কাজ তারা স্বাধীনভাবে পরিচালনা করবে, মব সহ্য করা হবে না, সবার রাজনৈতিক মিছিল মিটিং করার অধিকার রয়েছে, ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সেনাবাহিনীর যা যা করা দরকার, পুলিশের যা যা করা দরকার সেগুলো করবে। সুন্দর সুন্দর কথা, সেগুলো সেনাবাহিনী প্রধান বললেও কিংবা না বললেও কথাগুলো সুন্দর এবং কথাগুলো সমর্থনযোগ্য। সেনাপ্রধান বলেছেন কিনা এটাই হচ্ছে ইস্যু। বলা একটা ইস্যু, আর একটা হচ্ছে তার কথাটাকে ফেসবুকে প্রচারণা চালানো যে এই নির্দেশনাগুলো তিনি ডিসিদেরকে দিয়েছেন যেন ডিসিরা এগুলো পালন করে। সেনাবাহিনী প্রধান ডিসিদেরকে নির্দেশনা দেওয়ার এখতিয়ার রাখেন না, সুতরাং এটা যে মিথ্যা এটা পরিষ্কার। আইএসপিআর থেকেও জানানো হয়েছে এটা এই ধরনের প্রচারণা ফেক। কিন্তু যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটাতে কি ছিল? সেই ভিডিওটাতে ছিল
এক্সট্রা জুডিশিয়াল ব্যাপার স্যাপার এগুলো ঘটানো যাবে না। মাইনরিটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সেই মাইনরিটি নিয়ে বেশি কথা বলা মানে আমাদের ভেবে দেখতে হবে। মব কালচার, এই মব কালচার সহ্য করা হবে না। পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে, নানা ধরনের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ সব থেকে বেশি আক্রান্ত হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে, তাদের বিরুদ্ধে নানা রকমের বিচার তদন্ত এগুলোর কারণে তারা ট্রমার মধ্যে আছে, তাদের ট্রমা এখনও কাটেনি। যতদিন পর্যন্ত পুলিশের ট্রমা না কাটছে ততদিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে। এই ব্যাপারগুলো তিনি বলেছিলেন। ফ্রি ফেয়ার ইলেকশনের কথাও তিনি বলেছিলেন। ভিডিওটা একটু একটু করে কি আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে ভিডিওটাতে তিনি বলছেন। চলুন ভিডিওটা একটু দেখে নেন। অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক। ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছি, সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। এই যে ভিডিও, এই ভিডিওতে তিনি যা যা বললেন, যে যে পয়েন্টে বললেন, সেই পয়েন্টগুলো তো সত্য যে তিনি কথা বলেছেন। এখন প্রশ্ন এসে যায় যে এই ভিডিওটা কি নতুন সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন নাকি পুরনো কোনো সময়ের ভিডিও বলা হয়েছে? যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন ভিডিওতে আপনারা শুনলেন, সেই বিষয়গুলো সমসাময়িক বিষয়, সমসাময়িক বাস্তবতায় এটা প্রাসঙ্গিক কথা। সেই প্রাসঙ্গিকতা বিবেচনায় ভাবা যেতেই পারে যে এটা সমসাময়িক সময়েরই ভিডিও। এখন প্রশ্ন আসে যে এই ভিডিওটা কি রিয়েল ভিডিও নাকি এআই প্রযুক্তি দিয়ে বানানো ভিডিও? আইএসপিআর থেকে সেরকম কোনো তথ্য জানানো হয়নি যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা ভিডিও, কিংবা ভিডিও নিয়ে কোনো কথা বলা হয়নি। যে টেক্সট নিয়ে লেখা হয়েছে সেরকম টেক্সটের আপনারা ফটোকার্ডে দেখে নিতে পারেন। স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্টটি বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে করা হয়েছে সেখানে দুটো স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা ফেক, এটা সত্য নয়। সেখানেই লেখা 6টা পয়েন্ট, যে 6টা পয়েন্ট নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম। একটু আগেও বললাম যে এই 6টা পয়েন্ট সবারই সমর্থনযোগ্য এবং ভালো ভালো কথা। এগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে দেশে যে অরাজকতা চলছে, নানা রকমের অনিয়ম চলছে, সেগুলো আর চলার কথা নয়। সেটা নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু ভিডিও নিয়ে কথা বলা হয়নি। প্রশ্ন তাহলে এসে যায় যে এটা কি সেনাপ্রধানের সত্যিকারের ভিডিও নাকি এআই প্রযুক্তি দিয়ে বানানো ভিডিও? ভিডিওটা যে সত্য, তিনি কথা বলছেন, এটা তো মিথ্যা নয়, সেনাপ্রধানের কণ্ঠও মিথ্যা নয়, কিন্তু সেটা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে কিনা, এআই দিয়ে তৈরি করা হয়েছে কিনা, সেখানেই হচ্ছে কনফিউশন। কিন্তু যত কনফিউশনই থাকুক, যে প্রচারণাটা চালানো হচ্ছে যে ডিসিদেরকে নির্দেশনা দিচ্ছেন সেনাপ্রধান এইটা করেছেন ওইটা করেছেন, এগুলো যে মিথ্যা এটা তো স্পষ্ট বোঝা যায়। কারণ বারবার বলছি যে সেনাপ্রধান এ ধরনের নির্দেশনা দিতেই পারেন না, তিনি দেবেনও না। কিন্তু তার এই সুস্থ কথাগুলো আমাদের সমাজে সুস্থতা তৈরি করবে, এগুলো আমরা প্রত্যাশা করতেই পারি। এখন সামনে প্রশ্ন একটাই এসে যায়, আমার মনে হয় যে সেনাবাহিনী থেকেও ব্যাপারটা ক্লিয়ার করা হতেই পারে যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটা কি পুরনো কোনো সময়ের ভিডিও, কোনো পুরনো অনুষ্ঠানে দেয়া বক্তব্য, নাকি সাম্প্রতিক সময়ে দেয়া বক্তব্য, নাকি এই ভিডিওটা পুরোটাই রিয়েল না এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা? যত ভালো কথাই হোক, যদি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয় তাহলে এটা নিয়ে মাতামাতি, এটা নিয়ে এত বেশি ভাইরাল করা, এই উৎসবে মেতে ওঠা কোনোভাবেই সমীচীন হবে না। আমরাও প্রত্যাশা করব যে আমরা সঠিক তথ্যের মধ্যে থাকি, ভুলের রাজ্যে যেন বাস না করি। যদি কেউ ভুল করেও ফেলি তাহলে সেটা ভুল জানার পরে যেন আমাদের বোধোদয় হয় যে এটা ভুল, এবং ভুল স্বীকার করাই মহত্বের লক্ষণ। দর্শক, আপনার মতামত এই বিষয়ে যেটা হয় সেটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। আরে এতদিন ধরে তো শুনলাম হাসিনা ভারতের থেকে কোনো সুবিধাই নিতে পারেনি, ভারতই সমস্ত সুবিধা হাসিনার থেকে নিয়েছে। এতদিন ধরে ভারত বয়কট করে গেলাম, কিন্তু এখন ভারত আমাদেরকেই বয়কট করে দিয়েছে। তাহলে সেই দিল্লি না ঢাকা সবই তো ফাঁকা হয়ে গেল। সারা জীবন ধরে শুনে আসলাম ভাই ভারতই শুধু আমাদের থেকে সুবিধা নিত, কিন্তু এখন তো দেখছি আমরাও ভারতের থেকে অনেক সুবিধা নেই। এই একটা বেরিয়েছে, এখনও এরকম সুবিধা আরও কত আছে জানি না।
অন্যদিকে আবার আরেকটা জিনিস, আমাদের প্রেস সচিব শফিকুল আলম এই যে কথাগুলো এতদিন ধরে শোনালো যে মোদি ইউনুস বৈঠক একেবারে সফল, মোদি ইউনুসের তারিফ করেছে, এই সবই তো এখন মিথ্যে প্রমাণিত হচ্ছে। তাহলে আমাদের প্রেস সচিব আমাদেরকে এইভাবে ঠকিয়ে এসেছে। ভারতীয় মিডিয়া এই যে বারবার বলেছে এটা শুধুমাত্র সৌজন্য একটি সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমাদের মিডিয়া বারবার দাবি করেছে মোদির কাছে ইউনুস একেবারে বিজয়ী হয়ে উঠেছে। সেই সবই তাহলে এতদিন ধরে ভুয়া স্বপ্ন দেখছিলাম, এই সবই স্বপ্ন মিথ্যে ছিল, এই সবই আশা আমাদেরকে এখন ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। মোদি ইউনুসের সেরকম কোনো বন্ধুত্ব হয়নি, সব মিথ্যে ছিল। স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে। ভিডিওতে যাওয়ার আগে, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজ, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে হাত জোর করে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুকের লিঙ্কটি দেওয়া আছে। আপনাদের জন্য ফেসবুকেও আমরা উপস্থিত হয়েছি, আমাদের চ্যানেলের এই সমস্ত ভিডিও আপনারা ফেসবুকেও দেখতে পাবেন। তাই অনুগ্রহ করে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, একটু সাপোর্টের হাতটা বাড়িয়ে দিন, যাতে এরকম লড়াইয়ের ভিডিও, এই লড়াইটা আরও জোরদার করার জন্য একটু বেশি উৎসাহ পাই। তাই দয়া করে লিঙ্কটিতে ক্লিক করে আমাদের ফেসবুকে একটি ফলো দিয়ে দেবেন। তাহলে চলুন ভিডিওটি মোটামুটি এখান থেকে আমরা শুরু করি। দর্শক, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস, যিনি এখন গার্ডিয়ান অব দ্য ওশানস নামে পরিচিত, তাকে ভারত গতকাল একটা কঠিন বাস্তবতা উপলব্ধি করিয়েছে। মানে ভারত যে ট্রান্সশিপমেন্ট পোর্ট ব্যবহারের সুবিধা 2020 সাল থেকে বাংলাদেশকে দিচ্ছিল, সেই সুবিধা এখন কেটে ছিন্ন ভিন্ন করে দেয়া হয়েছে। আর এখানে প্রতিযোগিতার বিষয়টিও ভুলে যাবেন না দর্শক। বাংলাদেশের যেসব পণ্য রপ্তানি করত বাংলাদেশ, এই যেমন ধরুন পোশাক, জুতো, টেক্সটাইল, এই সব কিছুই কিন্তু আমাদের দেশেও তৈরি হয়। অর্থাৎ এই সব সেক্টরে বাংলাদেশ ছিল আমাদের একেবারে সরাসরি প্রতিদ্বন্দ্বী, অথচ আমরা নিজেরাই তাদের রপ্তানিতে এইভাবে সুবিধা দিচ্ছিলাম। আপনি যদি ভালো করে দেখেন তাহলে বোঝা যাবে যে বাংলাদেশকে একতরফা শূন্য শুল্ক, মানে জিরো ট্যারিফ সুবিধা দেওয়া হতো। মানে যেই দামে পণ্য বাংলাদেশ বন্দর থেকে বের হতো বাংলাদেশে তৈরি হয়ে, সেই একই দামে সেটা পৌঁছে যেত পৃথিবীর বিভিন্ন দেশে, কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই। আর এতে করে আসলে আমরা নিজের প্রতিযোগীকেই সাহায্য দিচ্ছিলাম। কিন্তু কেন করছিলাম? কারণ আমাদের ভাবনা ছিল বাংলাদেশ এগিয়ে গেলে, বাংলাদেশ উন্নতি করলে, সেখানে যে ওই উগ্রপন্থী গোষ্ঠীগুলো দিনরাত পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যাকে তাকে কামড়ে দিচ্ছে, আঁচড়ে দিচ্ছে, তারা একটু শান্ত থাকবে। কিন্তু এখন ভারত সরকার বুঝে গিয়েছে যে ইউনুস ক্ষমতায় থাকাকালীন ওরকম কিছু হবে না। তাই বন্ধুরা, এখন মোদি সরকার এই একতরফা শূন্য শুল্কের সুবিধা পুরোপুরি তুলে নিয়েছে। আর এই ট্রান্সশিপমেন্ট সুবিধা তুলে নেওয়ার পর বাংলাদেশ যেভাবে পণ্য রপ্তানি করত, যেমন এই ধরেন রুট ব্যবহার করে ভুটান, নেপাল, এই সমস্ত দেশ পর্যন্ত পণ্য পাঠাতো, আর আপনার কলকাতা বন্দর ব্যবহার করে সারা বিশ্বে পণ্য পাঠাতো, সেই সব কিছুই এখন বন্ধ হয়ে যাবে। এবার এখানে আপনার মনে হতেই পারে যে ভাই, বাংলাদেশেরও তো মোংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে, তাহলে কলকাতা বন্দরের প্রয়োজনটাই বা কি তাদের? আসুন সেটাও একটু বুঝে নেই, বাংলাদেশ কিভাবে আমাদের এই কলকাতা বন্দরের উপরে নির্ভর করত। হ্যাঁ, মানছি বাংলাদেশে চট্টগ্রাম পোর্ট আছে, মোংলা পোর্ট আছে, কিন্তু মোংলা পোর্টের রপ্তানি ক্ষমতা খুব বেশি নয়, চট্টগ্রাম পোর্টই মূল বন্দর। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হলো চট্টগ্রাম বন্দরে সবসময় ভীষণ ভিড় থাকে, তার সক্ষমতার তুলনায় অনেক বেশি পরিমাণে বাণিজ্য হয় সেখানে। আর এর ফলে কি হয়? এর ফলে বাংলাদেশ তাকিয়ে থাকে কলকাতা বন্দরের দিকে। বাংলাদেশি কার্গো তখন ট্রাকে করে কলকাতা বন্দরে নিয়ে আসা হয়, সেই ট্রাকগুলি পেট্রাপোল সীমান্ত পেরিয়ে কলকাতায় পৌঁছায়। এরপর এই পণ্যগুলো পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যায়। এখন এই পুরো ব্যবস্থাটাই থেমে যাবে, আর এই ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর 2 থেকে 3 বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পূর্ণ হতো। সুতরাং ভাবতেই পারছেন বাংলাদেশের জন্য এটা কতটা বড় ধাক্কা। কারণ বাংলাদেশের মোট রপ্তানি 50 বিলিয়ন ডলার, সেখানে এই অঙ্কটা বিশাল বড় একটা ধাক্কা। তাই গার্ডিয়ান অব দ্য ওশানস, এখন যাও
বসে থাকো চট্টগ্রাম বন্দরের উপরে ভরসা করে, যেখানে আগেই প্রচণ্ড দেরি হয়, ক্যাপাসিটি আগেই ওভারলোডেড। এছাড়াও বন্ধুরা বাংলাদেশ দিল্লির এয়ার কার্গো কমপ্লেক্সও ব্যবহার করত। এর মাধ্যমে যেসব পণ্যগুলো খুব দামি এবং সময় সংবেদনশীল সেগুলো রপ্তানি হতো। আর এই ধরনের পণ্য যেমন এই হাই ভ্যালু গার্মেন্টস প্রধানত পেট্রাপোল সীমান্ত পার হয়ে ল্যান্ড রুট দিয়ে দিল্লি আসতো, তারপর সেখান থেকে এয়ার কার্গোতে ইউরোপিয়ান মার্কেটগুলোতে পাঠানো হতো। বাংলাদেশের এই যে টমি হিলফিগার, গুচি, এইসব নামি দামি ব্র্যান্ড কিন্তু তাদের পোশাক তৈরি করে বাংলাদেশে, আর এই সব রপ্তানির জন্যই এই দিল্লির এই পথ ব্যবহার করা হতো। এদিকে আর একটা খেলা বুঝুন, ভারতের রপ্তানিকারকরা সবসময় বলতো দেখুন আমাদের জন্যই এখন যথেষ্ট জায়গা নেই এখানে, আর সেখানে বাংলাদেশি পণ্য এসে পুরো দিল্লি এয়ার কার্গো ভরে ফেলেছে। অন্যদিকে ইউরোপিয়ান মার্কেটে তারা আবার আমাদের প্রতিযোগীও, কিন্তু তবুও আমাদের ভাবনা ছিল ঠিক আছে চলুক, বাংলাদেশ এগিয়ে যাক, সেই ভেবেই এতদিন আমরা বাংলাদেশকে এইসব সুযোগ সুবিধাগুলো দিয়ে আসছিলাম। ঠিক একইভাবে ভারতের পেট্রাপোল আর আগরতলা এই দুটো ল্যান্ড কাস্টম স্টেশন ব্যবহার করে বাংলাদেশি পণ্য উত্তর পূর্ব ভারত ঘুরে ভুটান, নেপাল এবং আশেপাশের সমস্ত দেশে যেত। এখন বন্ধুরা এই সব কিছুই বন্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আসল খেলা তো আমরা এখনও শুরুই করিনি। বাংলাদেশের সবথেকে বড় শিল্প কি? টেক্সটাইল শিল্প। কিন্তু সেই টেক্সটাইল শিল্পের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাঁচামাল কি? কাঁচামাল হলো, তার অন্যতম কাঁচামাল হলো কটন, আর সেই কটন তো আমরাই সরবরাহ করি। বাংলাদেশ এই কটন দিয়েই কাপড় বানায়। আমরা চাইলে এই কটন দেওয়াও বন্ধ করে দিতে পারি। আর সেটা করলে বাংলাদেশ যাবে কটন আনতে কোথায়? আমেরিকায় যাবে, ব্রাজিল যাবে, পাকিস্তানে যাবে, নাকি চায়নাতে যাবে? আর এই সমস্ত দেশ থেকে কটন আনলেও খরচ আগের তুলনায় কম হবে নাকি বেশি হবে? নিশ্চিত বেশি হবে। আর প্রোডাকশানে খরচ যদি একবার বেড়ে যায় তাহলে তাদের পোশাকের মূল্য বাড়বে না কমবে? নিশ্চিত বেড়ে যাবে। আর প্রোডাকশান কস্ট যদি বেড়ে যায় তাহলে ইউরোপিয়ান মার্কেটে তাদের পোশাকের মূল্য বাড়বে নাকি কমবে? নিশ্চিত বাড়বে। আর সেটা যদি হয় তাহলে যে বিশেষত্বের জন্য বাংলাদেশের পোশাক শিল্প এত ঊর্ধ্বগতি সেটা এক ধাক্কায় নিম্নগতি হয়ে যাবে। অন্যদিকে এটাও বলে রাখি, বাংলাদেশ যদি ভাবে পাকিস্তান তাকে টেক্সটাইল বা কটন দেবে তাহলে সেটা একেবারেই বাস্তব নয়, কারণ এখন পাকিস্তান নিজেই কটন আমদানি করছে। সুতরাং দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী রাখার জন্য বাংলাদেশের হাতে কোনো বিকল্প নেই। গার্ডিয়ান অব দ্য ওশান তুমি হিসেবে অনেক বড় ভুল করেছো, কারণ এই পোশাক শিল্প ছাড়াও এখনও অনেক বাণিজ্য অস্ত্র আমাদের হাতে আছে যেগুলো আমরা এখনও ব্যবহার করিনি। ভারত প্রতি বছর প্রায় $11 বিলিয়ন পণ্য বাংলাদেশে রপ্তানি করে। এর মধ্যে প্রধানত রয়েছে কটন, পেট্রোলিয়াম পণ্য আর আপনার মেশিনারি। কটন বাংলাদেশের জন্য কতটা বাধ্যতামূলক এক্ষুনি আমরা দেখলাম, বুঝলাম। এবার পেট্রোলিয়াম পণ্যও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও তারা বন্ধ করতে পারবে না। আর মেশিনারির কথা বলি, সেগুলো তো সরাসরি তাদের কারখানায় ব্যবহার হয়। অন্যদিকে যদি দেখেন বাংলাদেশ আমাদের কি রপ্তানি করে, প্রধানত পোশাক, যেটা আমরা নিজেরাই তৈরি করি। আমরা চাইলে সেটা নাও কিনতে পারি, কোনো ব্যাপার না, কিচ্ছু এসে যাবে না। তা বাদে আর যেসব আছে এই জুট, মাছ, এই সব কিছুই নন এসেনশিয়াল পণ্য। অন্যদিকে এখনও তো আমরা বিদ্যুৎ, চাল, পেঁয়াজ এই সমস্ত খাদ্যপণ্যের রপ্তানি বন্ধ করার কথা বলিও নি। যদি সেগুলো বন্ধ করে দিই তাহলে কি হবে ভাবলেই বোঝা যায়। এটা হবে বাংলাদেশের জন্য একেবারে ধ্বংসাত্মক প্রভাব। এবং এখন মনে হচ্ছে যে এতদিন যেসব পদক্ষেপ ভারত নেয়নি সেগুলো এখন একে একে নিতে শুরু করেছে। বন্ধুরা, এই পুরো বিষয়টা আসলে একটার পর একটা ধাপে সিঁড়ি বেয়ে ওঠার মতো। এখন যে সিদ্ধান্তটি এসেছে এটা শুধু প্রথম ধাপ। এরপর খুব দ্রুতই এরকম আরও অনেক বড় বড় পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। আর এখন এখানে একটা প্রশ্ন উঠবে, কিছু বুদ্ধিজীবী বলবেন, আরে এটা তো WTOর নিয়মের বিরুদ্ধে। তাহলে আসুন এই যুক্তিটাও একটু খোলসা করে দেখি। আমি জানি কিছু পাকিস্তানি জিহাদি এলিমেন্ট বলবে, WTO কি এমনি বসে আছে, আমরা সেখানে যাব, গিয়ে ইন্ডিয়াকে দেখে নেব।
আরে যাবেন যাবেন, কেউ আটকাবে না, কিন্তু যাওয়ার আগে একবার শুনে নিন ডব্লিউটিওতে আপনারা গেলে আসলে কি হতে পারে। আমি এখনই আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন ভাই, ডব্লিউটিওর রুল ট্রানজিট আর্টিকেল 5-এ বলা হয়েছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। আরেকবার পড়ছি, ভালো করে শুনুন। আর্টিকেল 5-এ বলা হয়েছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেডের অধীনে এই নিয়ম অনুযায়ী হ্যাঁ আপনাকে ফ্রিডম অফ ট্রানজিট দিতে হবে। যে কোনো সদস্য দেশকে এই রুল অনুযায়ী যেসব পণ্য ট্রানজিটের মধ্যে থাকবে তাদের মানে অপ্রয়োজনীয় দেরি করানো যাবে না এবং সেই পণ্যের জন্য সবচেয়ে সুবিধাজনক রুটই দিতে হবে। এখন ডব্লিউটিওর যে ট্রেড এগ্রিমেন্ট আছে সেটা ভারত ও বাংলাদেশ দুজনই সই করেছে। কিন্তু বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে বাস্তবতা বলছি, এই যে ব্যবস্থা যেটা ছিল যেখানে বাংলাদেশি পণ্য শূন্য শুল্কে যে কোনো জায়গায় পৌঁছে যাচ্ছিল, আমাদের এক্সপোর্ট হাউস, আমাদের ল্যান্ড কাস্টম স্টেশন, এমনকি আমাদের বন্দর পর্যন্ত ব্যবহার করছিল, এই পুরো ব্যবস্থাটা ছিল আমাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে। অর্থাৎ এটা ছিল ডব্লিউটিওর নিয়মের থেকেও বেশি সুবিধা যা আমরা অতিরিক্ত দিচ্ছিলাম বাংলাদেশকে। 2020 সালের আগেও তো ডব্লিউটিও ছিল, তখন তো আমরা দিতাম না। মানে ব্যাপারটা একেবারে পরিষ্কার, দিনের আলোর মতো। ডব্লিউটিওর নিয়মের চেয়েও বেশি যা আমরা দিচ্ছিলাম এখন থেকে সেটা আর দেব না। সুতরাং এখন ডব্লিউটিওতে গিয়েও আপনারা এইটা করতে পারবেন, এই ক্যাশ কলাটা। এছাড়াও দ্বিতীয়, যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখবেন ডব্লিউটিওর নিয়মে এটাও বলা আছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশ চাইলে কিছু নিয়ম বদলাতে পারে। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেডের আর্টিকেল 21-এ এই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তাই ডব্লিউটিও এই যুক্তি দেওয়া এখন আর ওটা ফালতু হয়ে যাবে ভাইজান। চীনে গিয়ে ইউনুস কিছুটা বেশি গর্বিত হয়ে পড়েছিল, তার মনে হচ্ছিল এখন তো চীন পাশে আছে, কিন্তু বাস্তবে চীনের অবস্থাও খুব একটা ভালো না। চীন নিজেই এখন আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। আজ 125% ট্যারিফ লাগিয়ে দিয়েছে ট্রাম্প। এই অবস্থায় ইউনুস যেভাবে চীনের ভরসায় মাথা তুলেছিল, ভারত যেন একেবারে তাকে বুঝিয়ে দিল যে বাস্তবতা গোলমালের লিস্ট কী। এক কথায় মোহাম্মদ ইউনুসের জন্য এটা একটা বিশাল ধাক্কা, কারণ এতে করে বিলিয়ন বিলিয়ন ডলারের রপ্তানি এক ঝটকায় বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন বোঝা যাচ্ছে যে আসল গার্ডিয়ানস অব দ্য ওশান কে, কোন অঞ্চল আসলেই ল্যান্ডলক। যখন মোদিজি ও মোহাম্মদ ইউনুসের মধ্যে দেখা হয়েছিল ব্যাংককে, তখন সেই সময় ভারতের জাতীয় উপদেষ্টা এবং ইউনুসের নিরাপত্তা উপদেষ্টাকেও পাশাপাশি বসতে আমরা দেখেছিলাম এবং সেখানে দুজনের আলোচনায় অজিত ডোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে এইটা হচ্ছে রেড লাইন, এটা ক্রস করবেন না। এই সীমানা অতিক্রম যদি করেন তাহলে আমরা যেসব পদক্ষেপ নেব তার ফল আপনাদের জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদেরও কিছুটা ক্ষতি হবে ঠিকই, কিন্তু আমাদের তাতে কিছু এসে যায় না। আমাদের অর্থনীতিতে যে ক্ষতি হবে তার থেকেও বেশি ক্ষতিকর ওই পাকিস্তানি জিহাদি এলিমেন্টগুলো আমাদের কাছে। তোমাদের মোট রপ্তানি 50 বিলিয়ন ডলারের, সেটা আমাদের কাছে খুব একটা বড় অঙ্ক নয়। তাই আগে ভেবে দেখো তোমরা আসলে কার সঙ্গে সংঘাতে যাচ্ছ। এখানে ভারতের উদ্দেশ্য একেবারে পরিষ্কার, বাংলাদেশকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে যদি আমাদের সঙ্গে লাগতে চাও তাহলে মনে রেখো তোমাদের কোমর ভেঙে দেব। ভারত ইতিমধ্যেই তার টেক্সটাইল সেক্টরকে বড় করে তুলছে। আমাদের লক্ষ্য 100 বিলিয়ন ডলারের রপ্তানি করা। এতদিন আমরা সব নিয়ম মেনে চলছিলাম। কেন চলছিলাম? কারণ আমরা ভাবতাম বাংলাদেশ উন্নতি করলে ওখানে যেসব উগ্রপন্থী গোষ্ঠীগুলো রাস্তায় ঘুরে বেড়ায় তারা একটু দুর্বল হবে। এতদিন সেটা ছিলও বটে, কিন্তু এখন সেটা কন্ট্রোলের বাইরে। কারণ শান্তিতে নোবেল পাওয়া মানুষ এসছে না। এই তো সেদিন বাটার শোরুম ভেঙে ফেলেছে ইসরায়েল বিরোধী প্রতিবাদ করতে গিয়ে, অথচ বাটার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। আমরা ভাবতাম উন্নতি হলে এই সব জিনিসগুলো কমবে,
কিন্তু এখন ইউনূস কী করছে তা তো দিনের আলোর মতো সবার কাছেই পরিষ্কার। তাই ভারত এখন পুরোপুরি প্রস্তুত। যদি আপনারা ভারতকে বিরক্ত করতে থাকেন তাহলে বুঝে নিন আমরাও আর পুরনো নিয়মে খেলবো না। আপনাদের প্রত্যেকটা সেক্টরকে টার্গেট করে করে খেলবো আমরা। অস্ত্র দিয়ে যুদ্ধ করা লাগবে না, বাণিজ্য যুদ্ধ করলেই আপনারা ধরা খেয়ে যাবেন। মানে তোমরা যেসব চালাকি করছো না, এবার তার জবাব পাবে। এখন আর ওই ভাবার কোনো কারণ নেই যে ভারত সবসময় নিয়ম মেনে ভদ্রভাবে খেলবে, কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থা ও ভূ রাজনীতি যে সব পাল্টে গেছে ভাই। তাই এবার পাটকেল ছুড়লে তার জবাব ইট দিয়ে দেয়া হবে, আর সেই বার্তাই ভারত দিতে শুরু করেছে। সুতরাং গার্ডিয়ান অব দ্য ওশানস, রেডি ফর দ্য ফাইট। আর এই সমস্ত কিছুই ঘটছে শেখ হাসিনার জন্য। এই সমস্ত কিছুর পিছনে একটা মাস্টার মাইন্ড, শেখ হাসিনা। শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার স্বপ্ন দেখছে তারা। দর্শক, এ বিষয়ে আপনাদের স্বতঃস্ফূর্ত মন্তব্য কমেন্ট বক্সে আমি অবশ্যই দেখতে চাই, এবং আমাদের ওই ফেসবুক পেজটি একটু লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমার সাথে দেখা। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস ভার্সাস গোলাম মাওলা রনি, কে আসলে জামাতের বন্ধু? জামাত গোলাম মাওলা রনিকে কেন এত মূল্যায়ন করে? দর্শক, গোলাম মাওলা রনির একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জামাত শিবির, বাকশাল, খাম্বা, জয় বাংলা, এটা এক ধরনের গালি। গোলাম মাওলা রনি আওয়ামী লীগ করতেন। একসময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কলাম লিখেছেন এবং জাতীয় সংসদে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে মিলাদ করে জামাতের বিরোধিতা করতেন, জামাত শিবিরকে গালি দিতেন বা সমালোচনা করতেন। জামাত শিবিরকে আল্লামা সাঈদীকে ধর্ম ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করেছে। তো যখন আওয়ামী লীগের সাথে শ্রদ্ধেয় গোলাম মাওলা রনির বনিবানা হলো না, তখন গোলাম মাওলা রনি জেলে গেলেন। জেলে যাওয়ার পর জেল থেকে বের হয়ে কাদের মোল্লা সম্পর্কে ইতিবাচক কিছু কথা বললেন এবং শিবিরের 2-4টা প্রশংসা করলেন যে শিবির ভালো, কাদের মোল্লা ভালো, মীর কাশেম আলী ভালো। মীর কাশেম আলীকে যত ধনী বলা হয় অত ধনী নন, তিনি সাদাসিধে জীবনযাপন করেন, তিনি কারাগারের পানি খান, ফিল্টারের পানি, আমাদের মতো বাহিরের এই আভিজাত্য তার নেই, অত্যন্ত সরল মনা, কাদের মোল্লার মতো ভালো লোক হয় না। তিনি আমাকে এই চিঠি দিয়েছেন, সে চিঠি আমি বলে দিলাম, এটা সেটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম শিবির আছে, শিবির এত শক্তিশালী, এরকম 2-4টা কথা বলে গোলাম মাওলা রনি টোটাল জামাত শিবিরের মন জয় করে নিতে পেরেছিলেন। ঘটনার কিন্তু সূত্রপাত এইটা। রনিও কারাগারে ছিলেন, তখন জামাতের অনেক বড় বড় নেতা আজকে যারা দায়িত্বে আছেন তারাও কারাগারে ছিল, আর শহীদ নেতারাও কারাগারে ছিল। তাদের সাথে কিছু কথাবার্তা হতো গোলাম মাওলা রনির। তো ওইটা বিভিন্ন টক শোতে, চ্যানেল আইতে, বিভিন্ন জায়গায় 2-4 লাইন বলেছেন, ফেসবুকে লিখেছেন, গোলাম মাওলা রনি হিট। তারপরে গোলাম মাওলা রনি জামাতের এত প্রিয় হয়ে গেল যে নয় দিগন্ত পত্রিকায় নিয়মিত কলাম লেখার সুযোগ দিল জামাত ইসলামের পত্রিকা নয় দিগন্ত। খুব সম্পর্ক। এরপরে সম্পর্কটা এতটাই গভীর হলো যে আমিরে জামাত নিজে গোলাম মাওলা রনিকে অত্যন্ত সম্মান করতে শুরু করলেন। গোলাম মাওলা রনিকে ডাক্তার শফিকুর রহমান নিজে ফোন দিয়ে সম্মান জানাতে শুরু করলেন, ফোন দিয়ে তাকে ধন্যবাদ জানাতে শুরু করলেন, বিভিন্ন বিষয়ে তাকে ফোন দেন। এবং গোলাম মাওলা রনি যদি কোনো বিষয়ে জামাতের হেল্প চায়, তাহলে জামাত সর্বশক্তি দিয়ে গোলাম মাওলা রনিকে সে হেল্প করে আসছে। এটা এই 5 আগস্টের পরের কথা বললাম যে আমিরে জামাত গোলাম মাওলা রনিকে যথেষ্ট সম্মান করেন, আর গোলাম মাওলা রনি কি এবং মূল্যায়ন করেন। বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে জামাত গোলাম মাওলা রনির রেকমেন্ডেশন অনুযায়ী জামাত কাজ করেছে। এই সমস্যাটা সমাধান। এখন যে আমাদের একটা প্রভাব আছে সচিবালয় বা কোথাও যদি, বা ডক্টর ইউনূস সরকারের কাছে বা কোনো মন্ত্রণালয় যদি জামাতের আমির কোনো একটা বিষয়ে রেকমেন্ডেশন করেন, সেটা তো সাধারণত ফালানো যায় না। তো এভাবে গোলাম মাওলা রনি জামাতের আমিরের মাধ্যমে কিছু কাজ করিয়েছেন।
কিন্তু গোলাম মোল্লা রনি জামাতের জন্য কি করেছে? ওই কাদের মোল্লার চিঠির চিরকুটের কথা বলা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শিবির আছে এরকম 2-4টা কথা বলা ছাড়া জামাতের জন্য কিছুই করেননি। তো সেই গোলাম মোল্লা রনি কলাম লেখার সুযোগ পায় নয় দিগন্ত পত্রিকায় এবং জামাতের আমিরের ফোন পান। কিন্তু ইলিয়াস কিংবা পিনাকি তারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতার অংশ হিসাবে, বাংলাদেশের নব্য দালালদের বিরোধিতার অংশ হিসাবে, দেশপ্রেমের অংশ হিসাবে জামাতের পক্ষে যা বলেছে, জামাতকে যতটুকু ডিফেন্ড করেছে বা জামাতের জন্য যা করেছে, গোলাম মোল্লা রনি তার 100 ভাগের 1 ভাগও করেনি। অথচ পিনাকি ভট্টাচার্য কিংবা সাংবাদিক ইলিয়াসরা জামাতের আমিরের ফোন আমার মনে হয় যে পান না, আমি যতদূর জানি। আর জামাতের অনেক নেতা তো তাদেরকে দেখতেই পারে না। ইলিয়াসকে তো এমনিতেই একটা অংশ খুব তাকে নিয়ে ভয় থাকে এবং তার সাথে যোগাযোগ হোক বা জামাতের কেউ তাকে মূল্যায়ন করুক এটা চাইবে না। প্রথমে বলে রাখি, কে আসল বন্ধু? এখানে জামাতের বন্ধু কেউ না, এটা মনে রাখতে হবে। তবে মানে বন্ধু বলতে একদম জামাতের জন্য কাজ করবে এটা জামাত নিজেরা বাহিরে অন্য কেউ করবে না। কিন্তু থার্ড পার্টি কেউ জামাতের জন্য কন্ট্রিবিউট করেছেন বা তাদের সততা দেশপ্রেম জামাতের সততা দেশপ্রেম মিলে যায়, এই জায়গাটার সিমিলারিটির কথা আমি বলছি। এটা নিয়ে জামাতকে ভাবতে হবে যে জাস্ট 2-1টা ফাও কথা বলে, যেগুলো বেশিরভাগই অসত্য, তখন আমরা হাসতাম। এই গোলাম মোল্লা রনি বলতো, সংখ্যা সহ বলতো যে জামাতের এতজন লোকন আছে, এতজন লোকন বৃদ্ধি পেয়েছে, শিবিরে এতজন সদস্য আছে, এই কয়জন কর্মী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই কয়জন সাথী আছে, এবং সেটা নাকি ওয়েবসাইটে আছে, যেগুলো ছিল পুরোটাই চাপাবাজি, কোনো কিছুই সত্যের সাথে মিলত না। কিন্তু কথাটা শিবির জামাতকে গ্লোরিফাই করতো বলে জামাত শিবিরের লোকজন দেশব্যাপী গোলাম মোল্লা রনির ভক্ত হয়ে গিয়েছিল এবং এক সময় প্রচার হতো বিভিন্ন মাধ্যমে যে গোলাম মোল্লা রনি জামাত ইসলামীতে যোগ দিবেন কিনা ইত্যাদি ইত্যাদি। তো সেই গোলাম মোল্লা রনি কিন্তু তার অবস্থান ধরে রেখেছেন। 5 আগস্টের পর আমিরে জামাত তাকে অনেক মূল্যায়ন করে বা করে আসছে এখনো। তো তিনি সুযোগ পেলেই কিন্তু জামাতকে বাস দেন। আপনি যদি তার কন্টেন্টগুলো দেখেন, জামাতকে কখনো ভারতের পেটে ঠেলে দেন, জামাতের ভবিষ্যৎ নাই, জামাত কিছু না, নানানভাবে তুচ্ছ-তাচ্ছিল্য, আবার কখনো কখনো বড় আকারের যে সব কিছু জামাতের প্ল্যানে, দিল্লি জামাত আতাত হয়ে গিয়েছে, দিল্লি এবং জামাত মিলে আওয়ামী লীগকে ফেলে দিয়েছে, এরকম নানান উদ্ভট কথাও বলেন। জামাত শিবির নাকি গালি, জয় বাংলা গালি। জামাত শিবির এখন জনগণের পছন্দের সংগঠন, এটা কোনো গালি নয়। জামাত শিবির লক্ষ কোটি তরুণদের কাছে একটা আবেগের নাম, ইমোশনের নাম। জয় বাংলা গালি, আওয়ামী লীগ গালি, বাকশাল গালি, কিন্তু জামাত শিবির গালি নয়। তো জামাত শিবির গালি এটা কার কাছে? এটা আপনার কাছে হতে পারে, এটা কোনো গালি নয়। আপনি এটাকে গালি বলবেন কেন? কে গালি বলছে? এটা আওয়ামী লীগ তৈরি করেছিল, কিন্তু আওয়ামী লীগ পালানোর পর জামাত শিবির গালি না, জামাত শিবির অনুভূতির নাম, জামাত শিবির দেশপ্রেমের প্রতিচ্ছবি। তো দর্শক, আসলে জামাতের বন্ধু, শুভাকাঙ্ক্ষী এই শব্দগুলো ব্যবহার না করলেও জামাতের গ্রেটার পলিটিক্যাল ইন্টারেস্ট বা পলিটিক্যাল ফিলোসফির জন্যে অনুকূল অ্যাক্টিভিস্ট যদি আপনি ধরেন, সেটা পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসকে ধরতে হবে। জামাতকে তারা অজিফার মতো সকাল সন্ধ্যা গালি দিল। আর গোলাম মোল্লা রনি সাহেবরা জামাতের আমিরের সাথে তার যতই সম্পর্ক থাকুক না কেন, তারা জামাতের জন্য বা গোলাম মোল্লা রনিরা জামাতের জন্য মোটেও অনুকূল কিংবা সহায়ক নয়, এটা আমার অবজারভেশন। তা জামাতের হাইকমান্ড থেকে শুরু করে অনেকেই যে আবেগী, শত্রু মিত্র চিনতে পারে না। শত্রু মিত্র চিনতে না পারার কারণেই তো আজকে এই অবস্থা। তার একটা প্রমাণ হচ্ছে গোলাম মোল্লা রনি। আপনি বিশ্বাস না করলে প্রমাণ আপনি করে দেখতে পারেন। আমি যেগুলো বললাম যে গোলাম মোল্লা রনির সাথে জামাতের সম্পর্কের যে বিষয়টা, এটা সত্য। যেমন ইলিয়াস কিংবা পিনাকি যদি দেশে এসে জামাতের আমিরের সাথে দেখা করতে চান, পিনাকি হয়তো পারবেন, বা এখন যে অবস্থা জামাতের আশেপাশে অনেকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবে, কঠিন হবে। কিন্তু গোলাম মোল্লা রনি চাইলে যে কোনো সময় আমিরে জামাতের সাথে দেখা করতে পারবেন। এমনকি এতটাই সম্পর্ক, গোলাম মোল্লা রনি যদি আমিরে জামাতকে ডাকেন, গোলাম মোল্লা রনির বাসায় আমিরে জামাত চলে আসতে পারেন। ঈদে, কোরবানিতে বিভিন্ন সময় গোলাম মোল্লা রনির বাসায় জামাত ইসলামী গিফট পাঠায়, আম পাঠায়, জায়নামাজ পাঠায়, অনেক কিছু পাঠায়। কিন্তু
ইলিয়াস পিনাকিকে ফোন দিয়েও মনে হয় শুভেচ্ছা জানায় না। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, হঠাৎ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন তোপের মুখে পড়লেন এবং হঠাৎ করে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বেশ কয়েকটি গুজব ছড়ানো হচ্ছে, কেন হচ্ছে তা ইতিমধ্যে আপনারা ভিডিও ফুটেজ দেখে বুঝতেই পারছেন। আর এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।